বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি ফারহানা পারভিন, প্রভাষক, গার্হস্থ্য বিজ্ঞান, ঢাকা শিক্ষা বোর্ড, ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের গার্হস্থ্য বিজ্ঞানের দ্বিতীয় পত্র থেকে পঞ্চদশ অধ্যায় পড়াবো। এ পর্যন্ত তোমরা আমার সাথে থাকো। আসো দেখি পঞ্চদশ অধ্যায়ে কি বলা হয়েছে। পঞ্চদশ অধ্যায়ে আছে জনস্বাস্থ্য সমস্যা। এই তিনটা কথার অর্থ, জন মানে জনগণ, স্বাস্থ্য তো শরীর বিষয়ক, শরীর মন দুটাকেই স্বাস্থ্য বলে। সমস্যা মানে কোনো অসুবিধা, অর্থাৎ কোনো জনগোষ্ঠীর শারীরিক ও মানসিক সমস্যা নিয়ে আলোচনা। এখন আমরা বাংলাদেশি, আমাদের জনগণ যে ধরনের স্বাস্থ্য সমস্যায় ভুগছে, অন্য দেশের স্বাস্থ্য সমস্যাগুলি ঠিক এক নাও হতে পারে। আমাদের তৃতীয় বিশ্বের কান্ট্রিগুলা, বিশেষ করে এশিয়ান যেগুলি, যেমন ইন্ডিয়া, বাংলাদেশ, তাদের ভৌগোলিক অবস্থা, আর্থসামাজিক অবস্থা মোটামুটি একই রকম। তাই আমাদের এইসব এলাকায় জনস্বাস্থ্য সমস্যাগুলি কিছুটা কাছাকাছি। তো আমাদের দেশের জনস্বাস্থ্য সমস্যাগুলো কি, সেটা আজকে আমরা আলোচনা করব। কোনো কোনো দেশে অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে জনস্বাস্থ্যের সমস্যা হয়। আবার কোনো কোনো দেশে খাদ্য কম খাওয়ার কারণে, অর্থাৎ দারিদ্রতার কারণে জনস্বাস্থ্য সমস্যা হতে পারে। আমাদের দেশে হাইজিন স্যানিটেশনের অবস্থা খুবই খারাপ। এর জন্য আমাদের দেশের জনগণের এই ধরনের, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা জনিত যে অভাবের জন্য যে ধরনের সংক্রামক রোগ, সেই ধরনের সমস্যা আমাদের দেশের জনগণের হয়ে থাকে। যেমন কোষ, পাছরা, ডায়রিয়া, বিভিন্ন রকমের আরও অন্যান্য অসুস্থতা, পেটের পীড়া, এগুলি আমাদের জনগণের মধ্যে কমন। দারিদ্রতার কারণে আমাদের জনগণের মধ্যে অপুষ্টিজনিত সমস্যাগুলি দেখা যায়। আবার উন্নত বিশ্বে এই ধরনের সমস্যাগুলি নাই। তাদের যেমন অনেক বেশি খাওয়ার ফলে ওবেসিটি, হৃদরোগ, হাইপারটেনশন, ডায়াবেটিস, এই ধরনের অসুস্থতাগুলি অনেক বেশি, ক্যান্সার, এইডস। কাজেই এক এক অঞ্চলে পৃথিবীর জনগণের স্বাস্থ্য সমস্যা এক এক রকম। আমাদের দেশে যেগুলি জনস্বাস্থ্য সমস্যা আছে, অপুষ্টিজনিত জনস্বাস্থ্য সমস্যা আছে, তারপর আর আছে অপরিষ্কার নোংরা পরিবেশে থাকার জন্য কিছু সমস্যা জনস্বাস্থ্যে হচ্ছে, সেগুলি আছে। আর ইদানিং বেশ কয়েক বছর যাবৎ একটা নূতন উপাদান যোগ হয়েছে, যেটা অবাঞ্ছিত, অপ্রত্যাশিত। সেটা হচ্ছে খাদ্যে ভেজাল। এটা কিন্তু মানুষের সৃষ্ট জনস্বাস্থ্য সমস্যা। কিছু অসদুপায়, ব্যবসায়ী বা লোকের কারণে আমাদের খাদ্যবস্তুতে ভেজাল দ্রব্য প্রয়োগ করা হচ্ছে, এবং সেগুলি খেয়ে আমাদের জনগণের মধ্যে সমস্যা দেখা যাচ্ছে, শারীরিক এবং মানসিক। সেটা উন্নত বিশ্বে নাই। আমাদের দেশের জনগণের নৈতিকতার অনেক
ক্ষয় ঘটেছে, যার কারণে তারা শিশু খাদ্যে পর্যন্ত ভেজাল মেশায়। এই ভেজাল খাদ্য মেশানোর কারণে আমাদের কিডনির অসুস্থতা, ডায়াবেটিস, তারপর আরও অনেক বড় বড় অসুস্থতা, ক্যান্সার, এই ধরনের রোগ দেখা দিতেছে। কারণ এইগুলি কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এগুলো প্রতিরোধের উপায় বা কী, এগুলো কোথায়, কিভাবে, কোন খাবারের মধ্যে কী ধরনের ভেজাল দ্রব্য মেশানো হয়, এইগুলি নিয়ে আজকে মোটামুটি আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে আসল কথায় আসি। খাদ্যে ভেজাল এটা একটা সমস্যা। আমাদের দেশের অসদুপায় ব্যবসায়ীরা খাবারের মধ্যে অনেক ধরনের অবাঞ্ছিত বস্তু মিশিয়ে বিক্রি করে, যার ফলে খাদ্যবস্তু দেখতে সুন্দর দেখা যায়, সতেজ দেখা যায়, আকর্ষণীয় হয়। জনগণ ক্রয় করে মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য এবং খুব তাড়াতাড়ি টাকা উপার্জনের জন্য তারা এই খাদ্যে ভেজালটা করছে। আমাদের দেশে আইন আছে, কিন্তু সঠিক প্রয়োগ না থাকার কারণে এই ফাঁক ফোকর দিয়ে এইসব অসদুপায় লোক অবলম্বন করছে, যে ধরনের লোকেরা, তারা রক্ষা পাচ্ছে। যার জন্য এটা বেশ কতদিন যাবতই আমাদের দেশে এই সমস্যাটা টিকে আছে, নির্মূল হচ্ছে না কোনোভাবেই। এখন আমরা আসি এই খাদ্যে ব্যবহৃত রাসায়নিক দ্রব্য। কী ধরনের রাসায়নিক দ্রব্য তারা ব্যবহার করে, তোমাদের বইয়ে পঞ্চদশ অধ্যায়ে আছে, একটু লক্ষ্য করো। যেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইড একটা রাসায়নিক দ্রব্য। এটা কোথায় মেশানো হয়? আমরা যেসব শাকসবজি ও ফলমূল খাচ্ছি সেগুলো সতেজ রাখতে ও পাকাতে ক্যালসিয়াম কার্বাইড মেশানো হয়। এই কার্বাইড স্নায়ুতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক। কার্বাইড থেকে উৎপন্ন অ্যাসিটাইলিন মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমিয়ে দেয়। প্রাথমিক পর্যায়ে এর কারণে মাথা ব্যথা, মাথা ঘোরানো, চিত্তবৈকল্য, হৃদরোগ, অচেতনতার সৃষ্টি হয়। এর প্রভাবে পর্যায়ক্রমে মেজাজ খিটখিটে হয়, স্মরণ শক্তি কমে যায়। কার্বাইড দিয়ে পাকানো ফল খেলে পেটে ব্যথা, বমি, ডায়রিয়া হতে পারে। এছাড়া কেমিক্যাল মিশ্রিত খাদ্য গ্রহণ করলে কিডনি ও লিভার নষ্ট হতে পারে। চোখের দৃষ্টিশক্তি হ্রাস ছাড়াও ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কার কথা খাদ্য বিশেষজ্ঞরা জানিয়েছে। তাহলে ক্যালসিয়াম কার্বাইড খাইলে আমাদের এই ধরনের সমস্যাগুলো হয়। এটা একটা বিষাক্ত রাসায়নিক পদার্থ। এর দ্বারা অপরিপক্ক ফলকে পাকায় এবং শাকসবজিতে ব্যবহার করে, যাতে অনেক দিন সজীব সতেজ থাকে। এবং এটা আমরা কিনবো, টাটকা মনে করে কিনি, তারপরে এটা খেলে আমাদের এই ধরনের সমস্যাগুলো হয়। প্রথমে মাথা ব্যথা, মাথা ঘোরানো, স্মরণশক্তি হ্রাস পাওয়া, তারপর আস্তে আস্তে এটা শরীরের ভিতরে প্রবেশ করে দীর্ঘদিন থাকবে। থাকার পরে আমাদের জটিল সমস্যার তৈরি করবে, ক্যান্সার জাতীয় ধরনের দুরারোগ্য ব্যাধি পর্যন্ত এটা তৈরি করতে পারে। এরপরে আসি ফরমালিন। এটাও একটা বিষাক্ত কেমিক্যাল। এটা একটা মৃতদেহ সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়, কিন্তু বর্তমানে এটা ফলমূল ও মাছ মাংস বহুদিন সংরক্ষণের জন্য এই অসদুপায় ব্যবসায়ীরা এই ফরমালিন ব্যবহার করছে। এই ফরমালিনের গ্যাস
চোখে, নাকে, গলায়, শ্বাসতন্ত্রে ঘায়ের সৃষ্টি করে। গলায় জ্বালাপোড়া, কাশি, শ্বাসকষ্ট দেখা দেয়। নিঃশ্বাসের সাথে ফরমালিন গ্যাস গ্রহণের ফলে ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া রোগ দেখা দেয়। দীর্ঘদিন ফরমালিনযুক্ত খাবার গ্রহণের ফলে অকালে মৃত্যু হতে পারে। তাহলে ফরমালিন একটা বিষাক্ত রাসায়নিক পদার্থ, এটাও এই ধরনের খাবারগুলোতে মিশানো হচ্ছে। বিশেষ করে খাবারকে দীর্ঘদিন সংরক্ষণের জন্য এই ব্যবসায়ীরা এই ফরমালিনটা ব্যবহার করে। তারপরে হচ্ছে হাইড্রোসালফাইড ও রঞ্জক পদার্থ। মুড়িকে সাদা করার জন্য এই হাইড্রোসালফাইড, যেটাকে বলা হয় হাইড্রোস, এটা ব্যবহার করা হয়, যার ফলে মানবদেহে রক্তের শ্বেতকণিকা ও হিমোগ্লোবিনের কার্যকারিতা নষ্ট হয়ে যায় এই হাইড্রোস ব্যবহারের ফলে। মুড়িতে অবশ্য আরও ইউরিয়া সারও ব্যবহার করে। রঞ্জক পদার্থ হিসাবে বিষাক্ত পদার্থ ওরামিন, রোডোমিন বি, ইএলওজি, টার্টাজিন, ইরাইথ্রোজিন ইত্যাদি রং ব্যবহার করে। কোথায় কোথায়? মশলার মধ্যে, বিভিন্ন রকমের মশলা, যেমন হলুদ, মরিচ ইত্যাদি, সস, জুস, তেল, এইসবে এই ধরনের রঞ্জক পদার্থ মেশানো হয়। এর ফলে কি হয়? আমাদের দেশে ক্যান্সার হয়, অ্যালার্জি হয় এবং শ্বাসতন্ত্রের সমস্যা হয়। এরপরে মনোসোডিয়াম গ্লুটামেট। এটা কি? আমরা চাইনিজ রেস্টুরেন্টের খাবারে একটা স্পেশাল মজা পাই, সেটা কিন্তু এই মনোসোডিয়াম গ্লুটামেট, যেটাকে আমরা বলি টেস্টিং সল্ট। এই টেস্টিং সল্ট ব্যবহার করলে খাবারে একটা স্পেশাল স্বাদ তৈরি হয়। এটা আমাদের স্নায়ুতন্ত্রের জন্য খুবই খারাপ। স্নায়ুতন্ত্রকে এটা ক্ষতিগ্রস্ত করে, আমাদের বিষণ্ণতার সৃষ্টি করে। এসব ভেজাল ও রাসায়নিক দ্রব্য মিশ্রিত খাদ্য খেয়ে হাজার হাজার মানুষের শারীরিক সমস্যা ও মানসিক প্রতিবন্ধকতা দেখা যাচ্ছে এবং মানুষ মৃত্যুও বরণ করছে। এর ভয়াবহতার শিকার হচ্ছে শিশুরা বেশি। এখন আমরা দেখলাম এই ধরনের রাসায়নিক দ্রব্য আমাদের খাদ্যের মধ্যে মিশাচ্ছে এবং আমাদের অসুস্থতার সৃষ্টি করতেছে জনসাধারণের মধ্যে। এখন আমরা দেখি কোন খাদ্যে কোন ধরনের ভেজাল মেশানো হয়। দুধে কি ধরনের ভেজাল দ্রব্য মেশানো হয়? আগে তো দুধে শুধু পানি মেশানো হতো, পানি কিন্তু ক্ষতিকর কিছু না, কিন্তু বর্তমানে দুধে বিষাক্ত ফরমালিন মেশানো হচ্ছে। এই ফরমালিন ব্যবহার করার ফলে দুধ নষ্ট হয় না। তাছাড়াও দুধে খারাপ পানি, স্টার্চ, গুঁড়া দুধ এগুলি তো মেশানো হয়। এগুলি থেকেও সবচেয়ে বিষাক্ত হচ্ছে ফরমালিন। এরপরে খাদ্যশস্যের মধ্যে কি মেশানো হচ্ছে? চাল ও গমে পাথর, বালু, মাটি মেশানো হয় যাতে ওজনে বৃদ্ধি পায়। মুড়ি ও চালকে সাদা করতে ইউরিয়া সার ব্যবহার করা হয়। ময়দাতে কি ব্যবহার করা হয়? ময়দায় নুড়ি, পাথর, খেসারির ডালের গুঁড়ো মিশিয়ে ভেজাল করা হয়। কখনো বা ময়দার সাথে সস্তা আটা মেশানো হয়। ঘিয়ে ভেজাল হিসাবে বনস্পতি ও প্রাণীর চর্বি মেশানো হয়। এর ঘনত্ব বাড়ানোর জন্য ব্যবহার করা হয় সাবান। ভোজ্য তেলকে স্বল্প মূল্যের তেল ও খনিজ তেল যেমন পেট্রোল ও মোবিল মেশানো হয়। সয়াবিন তেলের সাথে পাম অয়েল ব্যবহার করা হয়। মধুতে চিনি মেশানো হয়। গুঁড়ো মশলায় ইটের গুঁড়ো, কাঠের গুঁড়ো, ক্ষতিকর রাসায়নিক রং মেশানো হয়। খেজুরের গুড়ের সাথে
চিনি, তালের গুড়, হাইড্রোস মেশানো হয়। তো আমরা দেখলাম এগুলি খুবই বিষাক্ত জিনিস আমাদের খাদ্যবস্তুতে মিশিয়ে ব্যবসায়ীরা ব্যবসা করছে, এমন আমরা ওগুলি কিনছি, কিনে ক্ষতিগ্রস্ত হচ্ছি। সাময়িক কোনো সমস্যা না দেখা দিলেও দীর্ঘদিন এই ধরনের খাবার খেয়ে আমাদের জটিল দুরারোগ্য ব্যাধির সৃষ্টি হচ্ছে। দেখা গেছে যে বামরুনগ্রাদ হসপিটালে একটা গবেষণায় বাংলাদেশি রোগীদের ক্যান্সারের হার বেড়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলেছে যে ভেজাল খাদ্য গ্রহণের ফলে এই ধরনের ক্যান্সার বাংলাদেশে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। কাজেই আমাদের এখন সতর্ক হওয়া উচিত। এখন সতর্ক না হলে আমরা অকালে যে কোনো সময় আমরা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হব। আমাদের জনসংখ্যার বিপুল অংশ অলরেডি আক্রান্ত হয়ে গেছে। নতুন প্রজন্ম যারা আসছে তারাও, ইভেন শিশু খাদ্যেও যখন ভেজাল মিশছে তখন গর্ভবতী, প্রসূতি, শিশু এরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন জনগণকে কিভাবে সচেতন করব আমরা, সেটার উপায় হচ্ছে আমাদের আগে জানতে হবে যে কোন ধরনের, যেগুলি আমি আলোচনা করলাম, কোন ধরনের খাবারে কী ধরনের ভেজাল দ্রব্য মিশানো হচ্ছে এবং এই ভেজাল দ্রব্য খাওয়ার ফলে আমাদের কি কি ক্ষতি হচ্ছে। আমরা যদি ক্ষতিটা বুঝতে পারি, আমাদের যে ক্ষতি হচ্ছে সেই জিনিসটা যদি জনগণ বুঝতে পারে তাহলে জনগণ সচেতন হবে। এই ক্ষতিকর দ্রব্য এবং আমাদের ক্ষতির পরিমাণটা জনগণকে বোঝানোর জন্য যেটা করতে হবে, পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশন ইত্যাদি প্রচার মাধ্যমে ব্যাপক প্রচারণা চালাতে হবে, যাতে সব মানুষ এগুলার সম্পর্কে জানে, ক্ষতি সম্পর্কে অবহিত হয়। সরকারি বা বেসরকারি পর্যায়ে, গ্রাম, থানা, উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে সকল খাদ্য বিপণী বিতান এবং প্রতিটি বাজারে ভেজাল শনাক্তকরণের যন্ত্র স্থাপন করা। এটা যদি টাকার বিনিময়েও হয়, জনগণ ওই মেশিন দিয়ে খাদ্যটা পরীক্ষা করে সঠিক আছে কিনা, ভেজাল মুক্ত কিনা তারা এটা পরীক্ষা করে কিনবে। 2 পয়সা যদি বেশিও লাগে যন্ত্র ব্যবহারের কারণে, সেটাও জনগণ দিতে কার্পণ্য করবে না। 3, মৌসুমি পূর্বে বাজারে সরবরাহকৃত ফল না কেনা। আমের মৌসুমে আমরা আম কিনব, আগেই আমরা আম খাওয়ার জন্য অস্থির হব না। যখন যে সিজনে যে ফল সবজি পাওয়া যায়, ঠিক ভরা মৌসুমের সময় যদি আমরা সেটা কিনি তাহলে ভেজাল কম হবে। আর ফল খাওয়ার পূর্বে আমরা যদি অন্তত 30 মিনিট লবণ পানিতে ভিজিয়ে রাখি তাহলে অনেকটাই ফরমালিন বা কার্বাইড দূর হয়ে যাবে। অথবা 10 মিনিট ভিনেগারের মধ্যে যদি ফল সবজি ডুবিয়ে রাখি তারপরে আমরা খাই তাহলেও 90% ভেজাল দ্রব্য দূর হয়ে যাবে, বিষাক্ত পদার্থ। তারপরে আসি আমরা অমৌসুমি খাবার কিনব না। আর কিছু কিছু জিনিস আমাদের চিনতে হবে। যেসব আমের গায়ের রং একই রকম, হলুদ রং, সব জায়গায় একইভাবে পেকেছে, মনে করতে হবে সেটা কার্বাইড দিয়ে পাকানো। এছাড়া কৃত্রিম উপায়ে পাকানো হলে কলার রং হলুদ হয় এবং কলার বোটা, কাদি সবুজ থাকে। নর্মালি কলা পাকলে বোটার দিকে কালো কালো হবে। টমেটোর রং সব জায়গায় লাল, পেঁপের রং কমলা, এই ধরনের হলে বুঝতে হবে যে রাসায়নিক দ্রব্য ব্যবহার করেছে।
প্রতিটি বাজারে ভ্রাম্যমাণ আদালত বসানোর ব্যবস্থা থাকতে হবে। যখনই ভেজাল শনাক্ত হবে তখনই তাদের জেল, ব্যবসায়ীদের জরিমানা আইনের প্রয়োগ করে তাদের জেল জরিমানা করতে হবে। অর্থাৎ শাস্তির ব্যবস্থা করলে এবং সেটা দেখে অসৎ ব্যবসায়ীরা সচেতন হবে। সর্বোপরি স্কুল কলেজের পাঠ্যসূচিতে যদি আমাদের এই খাদ্য ভেজাল বিষয়টা সংযোজন করা হয় তাহলেও ছাত্রছাত্রীরা পড়াশোনা করে এই বিষয়ে সচেতন হতে পারবে। আর ফরমালিন যত্রতত্র বা এই রাসায়নিক পদার্থগুলি যদি যত্রতত্র পাওয়া যায় তাহলে যদি কোনো যেখানে খুশি তারা কিনলো, ব্যবহার করলো, এটা যাতে সব জায়গায় না পাওয়া যায় এবং ব্যবসায়ীরা যাতে কিনতে না পারে তার জন্য একটা আইন থাকতে হবে, লাইসেন্স থাকতে হবে। সবাই ফরমালিন বা কার্বাইড এই ধরনের খুচরা ব্যবসায়ীরা এগুলি কিনতে পারবে না। এর জন্য আমাদের দেশের একটা বিশেষ ব্যবস্থা থাকতে হবে যাতে এগুলা সবার হাতে না আসে। তো আজকে আমরা তাহলে জনগণ যদি একটু সচেতন হয়, তাদের জানানো যায় যে কীভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোন ধরনের লোকেরা কীভাবে কী মিশিয়ে দিচ্ছে, এগুলি তারা জানলে তারা সচেতন হবে। তারপর ফল সবজি কেনার ব্যাপারে কোন কোন বিষয়গুলা তারা লক্ষ্য করবে সেগুলির ব্যাপারে সচেতন হবে এবং কেনার পরে কিভাবে ভেজাল মুক্ত করা যায় সেই কিছু প্রক্রিয়া তারা যদি জানে সেগুলাও তারা প্রয়োগ করতে পারবে। আর রাষ্ট্রীয় পর্যায়ে আইনের সর্বোচ্চ ব্যবহার করলে এই অসৎ ব্যবসায়ীরা শাস্তি পাবে এবং সেখান থেকে তারা ফিরে আসবে। এইভাবে আমরা যদি অগ্রসর হই তাহলে আশা করি ইনশাল্লাহ আমাদের খাদ্য থেকে ভেজাল দূর হবে এবং যে জনগণের স্বাস্থ্যের উপর যে খারাপ প্রতিক্রিয়া পড়ছে বর্তমানে সেটার থেকে এই জনস্বাস্থ্য সমস্যা থেকে আমরা অব্যাহতি পেতে পারি। আজকে আমরা শুধু একটা জনস্বাস্থ্য সমস্যা খাদ্যে ভেজাল নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে আমরা অন্যান্য জনস্বাস্থ্যের সমস্যাগুলি নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পড়াটা এ পর্যন্তই থাকলো। তোমরা খুব ভালোভাবে এটা দেখে নিও আর এই বিষয়ক যতগুলি প্রশ্ন আছে বইয়েতে তোমরা সেগুলো সমাধান করো নিজে নিজে। নেক্সট ক্লাসে আবার অন্য এই অধ্যায়েরই আরেকটা সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।